Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform PharmaIQ. আজকের আমাদের টপিক হিমোস্ট্যাসিস মানে ব্লাড কোয়াগুলেশন মেকানিজম সম্পর্কে আলোচনা করব। এর অলরেডি আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি, যেখানে আমরা দেখেছি ব্লাডের কম্পোজিশন, ডিফারেন্ট টাইপ অফ ফাংশন, কী কী প্রেজেন্ট থাকে, ফিজিওলজি অফ ব্লাড এবং ব্লাড গ্রুপ, এবিও সিস্টেম, আরএইচ সিস্টেম। অলরেডি আমরা দুটো ভিডিও কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে আমরা কিভাবে ব্লাড কোয়াগুলেন্ট হয় সেই সম্পর্কে আলোচনা করব। ব্লাড কোয়াগুলেন্ট মানে কি, যখন কোনো জায়গায় আমরা নিজেরা দেখেছি আমাদের কোথাও যদি কোনো ইনজুরি হয়, ইনজুরির কারণে বা কোনো জায়গায় র্যাপচার হয়, সেখান দিয়ে যদি ব্লাড বাইরে বেরিয়ে আসে, তো সেই জায়গাটা আলটিমেটলি কিছু টাইম পিরিয়ড পরে রিপেয়ার হয়ে যায় এবং ব্লাড যে বাইরে ফ্লো হয়ে যাচ্ছিলো সেটা পুরোপুরি ইনহিবিট হয়ে যায়, স্টপ হয়ে যায়। তো এই যে বডির যে সিস্টেম অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে, তো এই সিস্টেম বডির ওন সিস্টেম, সেটাকেই বলা হয় হিমোস্ট্যাসিস। তো হিমোস্ট্যাসিস হয় কিভাবে, সেটাই আমাদের আজকে ভিডিওর টপিক। এর নামই এসেছে হিমোস্ট্যাসিস। হিম মানে এসেছে ব্লাড, আর স্ট্যাসিস থেকে এসেছে স্টপ, ব্লাড স্টপ হওয়া, ব্লাডের ফ্লো স্টপ হওয়া, সেটাকে আমরা বলি হিমোস্ট্যাসিস। বুঝালো, যেটা আজকে আমাদের ভিডিওর টপিক। চলো শুরু করা যাক। আমাদের বডিতে যে ব্লাড আছে সবই ন্যাচারাল প্রসেসেই হয়ে যাচ্ছে। যখনই কোনো সেখানে সমস্ত কিছু ন্যাচারাল প্রসেসেই হয়। যখনই সেখানে কোনো প্রবলেম দেখা যায়, অনেক সময় ড্রাগ নিতে হয়। বুঝলো, তো ন্যাচারাল প্রসেসে যেমন আমাদের ব্লাড কোয়াগুলেন্ট হয়ে যায়, তেমন অ্যান্টি কোয়াগুলেন্ট হয়। কারণ আমাদের ব্লাডে যেমন ক্লটিং ফ্যাক্টরও প্রেজেন্ট আছে, যারা ক্লটিংয়ে হেল্প করে, সেরকম অ্যান্টি কোয়াগুলেন্ট যারা ক্লটিং হতে দেয় না, সেরকম জিনিসও প্রেজেন্ট আছে। আমরা ফার্স্ট লেকচারে দেখেছি যে ন্যাচারালি ওকারিং অ্যান্টি কোয়াগুলেন্ট কি আমাদের হেপারিন, যেটা ব্লাডেই প্রেজেন্ট থাকে। ব্লাডের পড়েছি আমরা ব্লাডের ডব্লিউবিসির যে বেসোফিল থেকে পড়ি না, রিলিজ হয় কে কে, হেপারিন, হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন। বুঝে গেল? তাহলে হেপারিন কি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যারা কি করে ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে। তো ক্লটিংকে প্রিভেন্ট করার জিনিসও আছে, আবার যারা ক্লটিংয়ে হেল্প করে সেরকম জিনিসও আমাদের ব্লাডে প্রেজেন্ট আছে। কারণ কি, আমাদের বডিতে ব্লাড ফ্লো হচ্ছে, তো যাতে বডিতে মধ্যে কোনো আর্টারিতে ব্লাড জমে না যায় কোনো কারণবশত, তো সেখানে যদি জমে যায় এই কোয়াগুলেন্ট জাস্ট হেপারিন যে জমতে দেবে না। আবার যদি কোথাও র্যাপচার হয়ে বাইরে ব্লাড বেরাতে শুরু করে, তো সেইটা আবার কোয়াগুলেন্ট যারা আছে তারা এসে বাইরে বেরানোর হাত থেকে রক্ষা করবে। তো ন্যাচারাল কত সুন্দর প্রসেস। তো কোয়াগুলেন্ট কি, দেস আর দোজ এজেন্ট, সাবস্ট্যান্স অর ড্রাগ হুইচ প্রমোট ব্লাড ক্লটিং। তাহলে কোয়াগুলেন্ট কাদেরকে বলে, যারা ব্লাডের যে ক্লটিং সিস্টেম সেটাকে আরও ইমপ্রুভ করে। যখন বডির তো ন্যাচারাল প্রসেস, তো কোনো কারণবশত বডির এই যে ন্যাচারাল কোয়াগুলেন্ট প্রসেস, এটা যদি ইম্পেয়ার হয়ে যায়, না হতে পারে, তখন আমরা কোনো সাবস্ট্যান্স, এজেন্ট বা ড্রাগ নিয়ে থাকি সেটাকে ইমপ্রুভ করার জন্যে। বুঝলো? তো কোন কোন ড্রাগ আরে নেওয়া হয় সেটা আমাদের কোথায় পড়বো, ফার্মাকোলজিতে পড়বো। এখানে আমরা কি পড়ছি, অ্যানাটমি পড়ছি। নেক্সট, অ্যান্টিকোয়াগুলেন্ট, যে দিস আর দোজ সাবস্ট্যান্স হুইচ প্রিভেন্ট ব্লাড ক্লটিং, যারা ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে দেয়, প্রিভেন্ট ব্লাড ক্লটিং। আর হিমোস্ট্যাসিস কি, হিমোস্ট্যাসিস বললাম হিম থেকে এসেছে ব্লাড, আর স্ট্যাসিস মানে স্টপ। It is the sequence of response that stop bleeding, means reduce blood loss when blood vessel are damaged or rupture. যখন ব্লাড ভেসেল কোনো কারণবশত ড্যামেজ হয়, সেই সময় ব্লাড ভেসেল থেকে যাতে ব্লিডিংকে রিডিউস করা যায়, তো সেই যে প্রসেস, এটা সিকোয়েন্স অফ রেসপন্স বলেছে। কারণ কি, একটা পার্টিকুলার সিকোয়েন্সে হয়, কোনো সিকোয়েন্স স্টেপ মানে কি 1, তারপরে 2, তারপরে 3, পরপর হয়ে যাবে। 1-এর পর কখনো 3 আসবে না। 2 নম্বর স্টেপ যদি মিস করে যায় তাহলে ক্লটিং হবে না। তো একটা পার্টিকুলার সিকোয়েন্স অফ রেসপন্স, যেখানে যার থ্রুতেই যে
এই যে ব্লাড লসকে রিডিউস করার যে প্রসেস সেটা হয়ে থাকে। কখন ব্লাড লস হয়? যখন কোনো ব্লাড ভেসেল ড্যামেজ হবে তখনই লস হতে পারে, বা কোনো কারণবশত কোনো র্যাপচার হলে। তো সেই প্রসেসটাকেই বলে হিমোস্ট্যাসিস। এবং এর সাথে সাথে যেমন ব্লাড লস হওয়ার প্রবাবিলিটিটাকে রিডিউস করছে, তার সাথে সাথে এটা কী করবে, তার সাথে সাথেও বডির ওন মেকানিজম যে ড্যামেজ ব্লাড ভেসেল আছে সেটাকেও রিপেয়ার করবে। তো রিপেয়ারও করে দেয়। রিপেয়ার কি রিপেয়ার করে? ড্যামেজ ব্লাড ভেসেল। বুঝা গেল? যে ব্লাড ভেসেল দিয়ে র্যাপচার হওয়ার কারণে ব্লাড বাইরে ফ্লো হয়ে যাচ্ছিলো, বেরিয়ে যাচ্ছিলো, সেই ব্লাড ভেসেলটাকে র্যাপচার করার প্রসেসটাও এই হিমোস্ট্যাসিসের আন্ডারেই পড়ে যায়। বুঝা গেল? তো এখানে কিছু ছবি দিয়ে আছে যেখানে ব্লাড যে র্যাপচার হয়ে গেছে, বাইরে ব্লাড বেরিয়ে যাচ্ছে, যার বেশি আমরা দেখতে পাচ্ছি। দেন সেখানে প্লেটলেটের এসে প্লাগ তৈরি হচ্ছে, তার আলটিমেটলি একটা ফাইনাল ফাইব্রিনের ক্লট তৈরি হচ্ছে। তো কিভাবে যে এই প্রসেসগুলো চলছে, একটা সিকোয়েন্সে চলছে। প্রথমে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, তারপর সে প্লেটলেটের প্লাগ ফর্মেশন হবে, প্লেটলেটের প্লাগ আবার কী করে ফর্মেশন হচ্ছে, এবং আলটিমেটলি যে ফাইব্রিন যেটা ফাইনাল ক্লট তৈরি করছে, ফাইনাল একটা ক্লট, তো সেই ফাইনাল ক্লট কীভাবে তৈরি হচ্ছে, পরপর একটা সিকোয়েন্স। এবং আলটিমেটলি যখন ফাইব্রিনের ফাইনাল ক্লট তৈরি হচ্ছে, এখানে র্যাপচার টিস্যু যারা আছে, র্যাপচার যে আমাদের এন্ডোথেলিয়াম টিস্যু, তারা যখন র্যাপেয়ার হয়ে যাচ্ছে, এই ক্লট আবার আমাদের ব্রেক হয়ে যাচ্ছে। বুঝে গেল? তো এই প্রসেসগুলোকেই আমরা আজকে আমাদের এই লেকচারে স্টাডি করব। তো ফার্স্ট চলে আসছে মেকানিজম। তো এই যে ব্লাড হিমোস্ট্যাসিসের যে প্রসেস বললাম, যে প্রসেস যেখানে কী হয়, সিকোয়েন্স চলে, সিকোয়েন্স অফ রেসপন্স চলে। তো এই যে কটা তাহলে প্রসেস আছে, এখানে কি আছে, হিমোস্ট্যাসিস ইনক্লুড 3 স্টেপস। 3টে স্টেপসের মধ্যে আমাদের হিমোস্ট্যাসিস হয়ে থাকে। 3টে স্টেপস, 3 স্টেপস, মেনলি 3 স্টেপস। এরপরেও আরও স্টেপ থাকে। মেনলি হিমোস্ট্যাসিস মানে কি বললাম, হিমোস্ট্যাসিস মানে ব্লাড বন্ধ হয়ে যাওয়া। তো এইটাই 3টে স্টেপ, কিন্তু তারপরেও ওই জায়গার যে ক্লট আছে সেটা র্যাপিয়ার হয়ে যাওয়া, তারপর যে আলটিমেটলি যে ক্লট ফর্মেশন হয়েছে ফাইনাল স্টেজে, যে সে ক্লটটাকে রিমুভাল হওয়া সেটাও দরকার। কেন ওই ক্লট যদি রিমুভ না হয়, আলটিমেটলি যখন টিস্যু আমাদের র্যাপিয়ার হয়ে গেছে, সেটার পর যদি আমাদের ওই যে ক্লট ফর্মেশন হয়েছে সেটা যদি রিপেয়ার না হয়, ধরো এখানে একটা ব্লাড ভেসেল, এখানে র্যাপিয়ার, এখানে একটা ড্যামেজ হয়েছে টিস্যু, তো ব্লাড বাইরে ফ্লো হয়ে বেরাচ্ছে। তো এখানে যখন ক্লট ফর্মেশন হবে, ক্লটটা দেখো ব্লাড ভেসেল এই যে এখানে দেখো ভিতর দিকেও একটু এসছে, বাইরের দিকেও গেছে। তো যখন এখান থেকে আবার ব্লাড ফ্লো হচ্ছে রেগুলার, তো এই যে ভিতরের যে ক্লটটা আছে সেইটা ব্লাডের ফ্লোতে যদি ভেঙে যায়, সেই ক্লট জিনিসটা সার্কুলেটারি সিস্টেমে এন্ট্রি করে গোটা বডিতে ছড়িয়ে যাবে। বুঝা গেল? থ্রম্বো এম্বোলিজম হতে পারে। তো তার কারণে বিভিন্ন রকম ব্লকেজ আসতে পারে আর্টারিতে। তো সেইটাও দরকার, এই যে এক্সট্রা ভিতরের দিকে যে ক্লট হয়েছে সেটাকে ডিসলভ করে দেওয়া, এগুলো প্রসেসের আন্ডারে পড়ে যায়। তো মেন যেটা হচ্ছে 3টে স্টেপের আন্ডারে আমরা মেকানিজমকে ডিভাইড করা হয়েছে। তো ফার্স্ট যেটা স্টেপ হচ্ছে ভ্যাসকিউলার স্পাজম। ভ্যাসকিউলার স্পাজম বলতে কি, ব্লাড কনস্ট্রিকশন। ইন দিস প্রসেস দ্য স্মুথ মাসেল অফ ব্লাড ভেসেল কন্ট্রাক্ট, হুইচ ডিক্রিজ ফার্দার ব্লাড ফ্লো, হুইচ ডিক্রিজ ব্লাড লস। যেখানে আমরা, এটা একটা আমাদের ব্লাড ভেসেল, ব্লাড ফ্লো হচ্ছে, এখান দিয়ে র্যাপচার হয়ে গেছে, ব্লাড বাইরে ফ্লো হচ্ছে। তো ফার্স্ট স্টেপে কী হবে, যত ব্লাড ভেসেল ডাইলিউট হয়ে থাকবে তত ব্লাড বাইরে বেরিয়ে যাবে। তো ফার্স্ট স্টেপে ওই জন্য কী হবে, ওইটাকে কনস্ট্রিক্ট হয়ে যাবে, সরু হয়ে যাবে ব্লাড ভেসেল, যাতে ব্লাড ফ্লো কী হয়, বাইরে যে ব্লাড ফ্লো হচ্ছে সেটা ডিক্রিজ করা যায়। ফার্স্ট স্টেপ, বডি প্রথমে কী করবে, বাইরে যে অতিরিক্ত ব্লাড লস হয়ে যাচ্ছে, আমাদের ব্লাড ভলিউম কত কমেন্ট করে জানাও। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি যে একটা অ্যাভারেজ ব্লাড ভলিউম কত হয়ে থাকে। তো বডির একটা অ্যাভারেজ ব্লাড ভলিউম আছে, তো এক্সেসিভ ব্লাড লস হয়ে যাচ্ছে। তো বডি ফার্স্ট স্টেপ হিসেবে কী করবে, এক্সেসিভ ব্লাড লসটাকে আগে কম করবে।
তারপরে আস্তে আস্তে ওই যখনই কম করছে তার সাথে সাথেই এই জায়গাটা বন্ধ করারও তারা প্রিপেয়ার নিচ্ছে। বুঝা গেল? তো কি করে এক্সেসিভ ব্লাড লসকে ডিক্রিজ করবে? কীভাবে ডিক্রিজ করবে? ব্লাড ভেসেলকে কি করে কনস্ট্রিক্ট করে, যাকে বলা হয় ভ্যাসকিউলার স্পাজম। কি করে? ইন দিস প্রসেস স্মুথ মাসেল অফ ব্লাড ভেসেল কন্ট্রাক্ট হয়, যার কারণে কি হয়? ডিক্রিজ হয়ে যায় ফার্দার ব্লাড ফ্লো অ্যান্ড ব্লাড লস। ক্লিয়ার? নেক্সট স্টেপে কী হবে? ব্লাড ফ্লো কমে গেল, বাইরে কম ব্লাড লস হচ্ছে, তো নেক্সট স্টেপে আসবে ফর্মেশন অফ প্লেটলেট প্লাগ। প্লেটলেটের প্লাগ ফর্মেশন হবে। তো এই যে জায়গা যেখান দিয়ে বাইরে ব্লাড বেরিয়ে যাচ্ছে, এই জায়গায় ব্লাডে প্লেটলেট পর্যন্ত থেকে আমরা পড়েছি প্রথম ক্লাসে। তো সেই সমস্ত প্লেটলেট, এই কাছাকাছি যে প্লেটলেট আছে তারা প্রথমে এই জায়গাকে চলে আসবে, এসে তারা জমে যাবে। জমে যাওয়ার পর তারা আলটিমেটলি আরও দূর থেকে প্লেটলেটকে নিয়ে আসবে। কী করে প্লেটলেট দূর থেকে নিয়ে আসছে সেটা আমরা একটু পরে দেখছি। কিন্তু কি হয়? যখনই এখান দিয়ে ব্লাড বাইরে বেরিয়ে যাচ্ছে, তো এই জায়গাতে যত সারাউন্ডিং প্লেটলেট আছে তারা পরপর জমে যায়। পরপর এখানে সব প্লেটলেট এসে জমতে শুরু করে। কেন? প্লেটলেট জমে গেলে আর বাইরে ব্লাডটা বেরিয়ে যাবে না। কিন্তু এটা পার্মানেন্ট ক্লট হচ্ছে না, একটা টেম্পোরারি একটা ক্লট দিচ্ছে। আর আমরা পড়েছিলাম ফার্স্ট ভিডিওতে, মনে করার চেষ্টা করো, কী পড়েছিলাম? প্লেটলেটের ক্যারেক্টারিস্টিক কী পড়েছিলাম? প্লেটলেটরা ইরেগুলার শেপের হয়ে থাকে, মানে এদের কোনো শেপ নেই পার্টিকুলার, এরকম 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 শেপ হয়ে থাকে, এরকম। তো এর ফলে কি হয়? এরা পরের মধ্যে স্টিক করতে পারে ইজিলি, এবং এরা ক্যারেক্টারিস্টিক স্টিকিও হয়ে থাকে। বুঝলো? এই যে ইরেগুলার শেপ এবং স্টিকি, ক্যারেক্টারিস্টিক স্টিকি গামি টাইপের হয়ে যায়, গ্লুট ফর্মেশন করে, যেই ক্যারেক্টারিস্টিকের জন্যে এরা এখানে ইজিলিভাবে একে অপরের সাথে অ্যাটাচ হয়ে একটা প্লেটলেট প্লাগ তৈরি করে, যেটাকে বলে প্লেটলেট প্লাগ, ফর্মেশন অফ প্লেটলেট প্লাগ। ইন দিস প্রসেস প্লেটলেট এগ্রিগেটস অ্যান্ড ফর্মড প্লাগ হুইচ স্টিক দ্য ড্যামেজ ব্লাড ভেসেল। যেই ব্লাড ভেসেল ড্যামেজ হয়েছে সেখানে কী হবে? এটা স্টিক হয়ে যাবে, এটা স্টিকি নেচারের হয়ে থাকে। বোঝা গেল? এই প্রসেসটাকে বলে প্লেটলেট এগ্রিগেট, প্লেটলেটরা প্লাগ ফর্মেশন করে। বুঝা গেল? এবং আলটিমেটলি 3 নম্বর স্টেপে সে কী হয়? ব্লাড কোয়াগুলেশন, ক্লটিং, মানে এই যে ফর্মেশন হচ্ছে প্লাগ, এইটাকে একটা ক্লটিং প্রসেসের মধ্যেই রাখা হয়। আর যেখানে একটা টেম্পোরারি ক্লটিং দেয়, কী দেয়? টেম্পোরারি ক্লটিং। কিন্তু যখন এই কোয়াগুলেশন হয়, ক্লটিং, এর মানে কী হয়? এখানে ইন দিস প্রসেস ফাইব্রিন ক্লটস ফর্ম। আমরা প্রথম স্লাইডে একটা ছবি দেখলাম, ফাইব্রিন তৈরি হয়। দিস ফাইব্রিন ক্লট ট্র্যাপড আরবিসি সিল দ্য ড্যামেজ ব্লাড ভেসেল। দিস প্রসেস ইনভলভ 13 ফ্যাক্টর অ্যান্ড দেয়ার পাথওয়ে। বুঝা গেল? তো এই প্রসেসটাকে যে 3 নম্বর স্টেপ, এই 3 নম্বর এই প্রথম দুটো স্টেপকে আমরা প্রাইমারি হিমোস্ট্যাসিস বলে থাকি, এবং 3 নম্বর স্টেপটাকে আমরা সেকেন্ডারি হিমোস্ট্যাসিস বলে থাকি। আমরা একটু পরেই পড়বো প্রাইমারি হিমোস্ট্যাসিস কী এবং সেকেন্ডারি হিমোস্ট্যাসিস কী। তো এই স্টেপ 1 এবং স্টেপ 2 এদেরকে কী বলা হয়? প্রাইমারি হিমোস্ট্যাসিস প্রসেস। বোঝা গেল? প্রাইমারি হিমোস্ট্যাসিস প্রসেস। এবং স্টেপ 3কে বলা হয় সেকেন্ডারি হিমোস্ট্যাসিস প্রসেস, যেখানে কী হয়? যেখানে ফাইব্রিন ফর্মেশন হয় এবং ক্লটিং ফ্যাক্টর 13 ক্লটিং ফ্যাক্টর এবং তাদের যে পাথওয়ে তারা ইনভলভ হয় এই যে পার্মানেন্ট ক্লট তৈরি করার জন্য, পার্মানেন্ট ক্লট ফর্মেশনের জন্য। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের মেকানিজমের স্টেপ। এর সাথে সাথেও কী হয়? এই যে ব্লাড ভেসেল হয়েছে সেখানকার টিস্যুগুলো অ্যাপিয়ার হতে শুরু করে, এবং আলটিমেটলি যে ক্লট ফর্মেশন হয়েছে, আলটিমেটলি যখন ক্লটটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, তো এর ভেতরের দিকে যে প্লেটলেট প্লাগ তৈরি হচ্ছে পুরো চারিদিক ধরে, তো বাইরেটা ঠিক আছে, আমরা দেখতে পাই, দেখবে যেখানে কোনো র্যাপচার হয়, একটা বাইরে একটা জিনিস তৈরি হয়ে যায় লাল টাইপের, তো এটা বাইরে তো কোনো অসুবিধা নয়, এটা বাইরে বেরিয়ে আমরা ফেলে দিই, হাতে করে ফেলে দিই একটু পরে। কিন্তু ভিতরের দিকে যেটা হচ্ছে সেইটা কী হবে?
সেটা তো ব্লাডের ফ্লোতে ভেঙে যে ব্লাডের সাথে মিশে যে ব্লাডের সাথে গোটা বডিতে সার্কুলেট হবে, যার কারণে কোনো কারণবশত বিভিন্ন আর্টারি ভেসে ব্লকেজ হতে পারে। তো ওই জিনিসটাকে ডিসলভ করাও দরকার হয়। তো এর পরেও কিছু কিছু স্টেপ আছে যেগুলো মেনশন করা হয় না, কিন্তু এর আন্ডারেই পড়ে যায়। যেমন আমরা যদি স্টেপ 4 ধরি, স্টেপ 4 কী হয়, আমাদের রিপেয়ার হয়, ড্যামেজ ব্লাড ভেসেল রিপেয়ার হয়। এবং স্টেপ 5 কী হয়, রিপেয়ার ড্যামেজ ব্লাড ভেসেল লিখে দাও, ড্যামেজ টিস্যু লিখে দাও, টিস্যু অ্যান্ড ব্লাড ভেসেল। এবং তার সাথে কী হয়, স্টেপ 5 যে ক্লট আছে সেটাকে রিমুভাল হয়। ক্লিয়ার? তো এই ধরনের প্রসেস হয়ে থাকে। তো কী বললাম একবার রিভিশন করো। ফার্স্ট স্টেপে তাহলে কী হচ্ছে, ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, ভ্যাসো কনস্ট্রিকশন মেকানিজমের ফার্স্ট স্টেপ ভ্যাসো কনস্ট্রিকশন। ব্লাড ভ্যাসেল কনস্ট্রিক্ট হলে কী হবে, আমাদের যে ব্লাড বাইরে ফ্লো হয়ে যাচ্ছিল সেই ফ্লো হওয়াটাকে একটু রিডিউস করা যাবে, ব্লাড এক্সেসিভ যে ব্লাড লস সেটাকে কম করা যাবে। নেক্সট স্টেপে কী হয়, নেক্সট স্টেপে হয় প্লেটলেটের প্লাগ ফর্মেশন হয়, প্লেটলেট প্লাগ ফর্মেশন। প্লেটলেট প্লাগ ফর্মেশন হলে কী হবে, প্লেটলেট যেহেতু ইরেগুলার শেপের হয়ে থাকে, তারা পরপর স্টিকি ইন নেচারে, তারা পরপর একের অপরের সাথে অ্যাটাক হয়ে যেখানে র্যাপচার হয়েছে সেই জায়গাতে তারা পরপর একসাথে নিজেদের মধ্যে একসাথে জুড়ে যাবে। জুড়ে যাওয়ার পর বাইরে ব্লাড লস হচ্ছিলো, এখান থেকে বাইরে ব্লাড যাচ্ছিলো, বাইরে ব্লাড বেরাতে পারবে না, বুঝলো, যেটাকে বলে প্লেটলেটের প্লাগ, প্লেটলেটের এগ্রিগেশন। নেক্সট স্টেপে কী হয়, নেক্সট স্টেপে একটা পার্মানেন্ট ক্লট হয়, বুঝলো, যেখানে ব্লাড ক্লটিং হয়, পার্মানেন্ট ক্লটের জন্য ব্লাড ক্লটিং হয়, যেখানে আমাদের যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, ব্লাড ক্লটিং 13 নাম্বার অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, তো টোটাল আমরা পড়েছি প্রথম ক্লাসে কী আজকেও ফেরও পড়বো, আমাদের যেহেতু আজকে মেকানিজম পড়ছি। তো তারা ইনভলভ হয়, তারা পরপর স্টেপ, এখানে স্টেপ ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলা হচ্ছে প্রসেস, যেখানে ইন্ডিভিজুয়াল স্টেপ আছে, সিরিজ চলে, সিরিজ অফ স্টেপস। নেক্সট স্টেপে যেগুলো ইনভলভ করা হয় না, যেমন আমাদের রিপেয়ার হয়, ড্যামেজ ব্লাড ভেসেল অ্যান্ড টিস্যু, তার সাথে কী হয়, ক্লট রিমুভাল, বুঝে গেল। তো এই 5টা স্টেপ, তো 3টে স্টেপ বলা হয়, 3টে স্টেপ কিন্তু এর সাথে সাথেই হয়, আর নেক্সট 2টো স্টেপ এর সাথে সাথেই হয়ে থাকে। কিন্তু যেহেতু এই টপিকের নামই হেমোস্ট্যাসিস, মানে ব্লাড লসকে স্টপ হয়ে যাচ্ছে তো এখানেই এসে, বুঝলো। তো এই 3টাকে মেনলি মেকানিজম বলা হয়, কিন্তু এই দুটো তোমাদের সাথে সাথে জেনে নেওয়া দরকার। আর কি বললাম, এই মেকানিজমের ফার্স্ট 2টো স্টেপকে আমরা কি বলে থাকি, প্রাইমারি হিমোস্ট্যাসিস, এবং এই 3 নম্বর স্টেপটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি হিমোস্ট্যাসিস নামে পরিচিত, বুঝে গেল। আই হোপ তোমাদের ক্লিয়ার। তো একটা ছবিতে দেখে নাও, এই যে এখানে ব্লাড ভেসেল র্যাপচার হয়েছে, বাইরে ব্লাড বেরিয়ে যাচ্ছে, তো ভ্যাসো কনস্ট্রিকশন হয় এই জায়গাটাকে ন্যারো করে দেবে, তাহলে জায়গাটা যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কম হয়ে যাবে। তো ফার্স্ট স্টেপে কী হচ্ছে, ভ্যাসকুলার স্পাজম, যেখানে কন্ট্রাকশন হয় দ্য স্মুথ মাসেল প্রডিউস দ্য ভ্যাসো কনস্ট্রিকশন, চলো। নেক্সট স্টেপে কী হয়, এই জায়গাতে যত প্লেটলেট আছে তারা পরপর আস্তে আস্তে জুড়তে শুরু করে, যেখানে কী হয়, ফর্মেশন অফ দ্য প্লেটলেট প্লাগ। এন্ডোথেলিয়াম যে এক্সপোজ, এখানে এন্ডোথেলিয়াম টিস্যু এক্সপোজ হয়ে যায়, সেগুলোকে এক জায়গায় ট্রিগার হয়, প্লেটলেটের ট্রিগার হয়ে থাকে। তারপরে এই ফার্দার প্লেটলেট থেকে আরও জিনিসপত্র রিলিজ হয়, যেগুলো আমরা পরে পড়ছি, একটু পরে দেখছি আমরা, বিভিন্ন রকম জিনিসপত্র রিলিজ হতে থাকে, বিভিন্ন রকম কেমিক্যাল, তাদের রোল কি। নেক্সট ফাইনাল স্টেপে এসে কোয়াগুলেশন হয়ে যায়, যেখানে দেখো পার্মানেন্ট একটা ক্লট হচ্ছে, র্যাপচার ছিল, দেখো র্যাপচার নেই, একটা পার্মানেন্ট একটা ক্লট তৈরি হচ্ছে, সেই ক্লটটা কিসের, ফাইব্রিন। তো পার্মানেন্ট ক্লটকে তৈরি করে তাহলে ফাইব্রিন, যেটা ফ্যাক্টর 1-এর অ্যাক্টিভেটেড ফর্ম। ফ্যাক্টর 1কে বলা হয় ফাইব্রিনোজেন, তার অ্যাক্টিভেটেড ফর্ম ফাইব্রিন, ঠিক আছে। তো
এই অবধি আমরা পড়লাম। তাহলে কি পড়লাম আমরা? হেমোস্ট্যাসিসের মেকানিজম, কিভাবে হেমোস্ট্যাসিস হয় আমরা পুরো প্রসেসটা ক্লিয়ার করলাম। এরপর আসছে হিমোস্ট্যাসিসের মেকানিজমের যে হিমোস্ট্যাসিস প্রসেসের মধ্যে যে বললাম প্রাইমারি হিমোস্ট্যাসিস, সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, তো এদের সম্পর্কে আমরা একটু করে পড়ে নেব, তাদের তারা কী হয় অ্যাকচুয়ালি, প্রাইমারি হিমোস্ট্যাসিসে কী হয়, সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে কী হয়। আচ্ছা, হিমোস্ট্যাসিস যেটা আমরা অলরেডি পড়ে নিলাম, হিমোস্ট্যাসিস দ্য ন্যাচারাল প্রসেস ইন হুইচ ব্লাড ফলো স্লো ক্লট ফর্ম টু প্রিভেন্ট ব্লাড লস ডিউরিং ইনজুরি। ডিউরিং হিমোস্ট্যাসিস ব্লাড চেঞ্জ ফ্রম এ ফ্লুইড লিকুইড টু জিলাটিনাস স্টেট, মানে আমাদের ব্লাডকে লিকুইড সেকেন্ড দিয়ে কী হয় একটা জাস্ট জেলি টাইপের স্টেজে কনভার্ট হয়ে যায়, বুঝলো? তো লিকুইড থাকে না, ওই জায়গাতে জেলি টাইপের একটা স্টেজে কনভার্ট হয়ে যায়, যেটা জিলেটিনিয়াস স্টেট বলা হচ্ছে এখানে, বুঝা গেল? হিমোস্ট্যাসিস এবারে দুটো স্টেপের, একটা হচ্ছে প্রাইমারি হিমোস্ট্যাসিস, অ্যানাদার ওয়ান সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। প্রাইমারি হিমোস্ট্যাসিস, সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। আমরা এইমাত্র দেখলাম সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে 13 নাম্বার ওপর যে টোটাল ক্লটিং ফ্যাক্টর আছে তারা ইনভলভ হয়ে থাকে। তো সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে কী হয়? ইনভলভ ক্লটিং ফ্যাক্টর। আর প্রাইমারি হিমোস্ট্যাসিসে কী হয়? নো ইনভলভমেন্ট এন এ ক্লটিং ফ্যাক্টর, কোনো রকম কোনো ক্লটিং ফ্যাক্টরের ইনভলভমেন্ট হয় না এখানে, কেবলমাত্র কী হয়? ভ্যাসো কনস্ট্রিকশন হয় এবং প্লেটলেটের এগ্রিগেশন হয়। তো প্লেটলেট কীভাবে এগ্রিগেশন হয়, তারা পরপর একে অপরের সাথে এগ্রিগেট করছে, জুড়ে যাচ্ছে, তারা স্টিক করে যাচ্ছে, তো সেই প্রসেসটা আমরা প্রাইমারি হিমোস্ট্যাসিসের আন্ডারে ডিসকাস করব, ঠিক আছে? তো শুরু করা যাক প্রাইমারি হিমোস্ট্যাসিস। তো প্রাইমারি হিমোস্ট্যাসিসে কয় হোয়েন এন ইনজুরি ওকার দেন প্লেটলেট কাম ইন কন্ট্যাক্ট উইথ টিস্যু। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো এখানে র্যাপচার হচ্ছে, এখানে একটা ব্লাড ভেসেল র্যাপচার, আগে ব্লাড ভেসেলের মধ্যে কী থাকে আগে দেখে নিই। ধরো এটা ব্লাড ভেসেল, তো কী থাকে এখানে? এই যে নিচের যে আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি, একটা লেয়ার দেখতে পাচ্ছি, এটা কিসের লেয়ার? স্মুথ মাসেল, স্মুথ মাসেলের লেয়ার। এর উপরে কী থাকে? এর উপরে এরকমভাবে দুদিকেই থাকে, আমি একদিকে আঁকছি, বুঝতে পারলে? তোমরা তো স্মার্ট আছো, বুঝতে পারি যাবে সব। কি এটা? এটা হচ্ছে কোলাজেন পেজেন থাকে। কি এটা? কোলাজেন, কোলাজেন প্রোটিন পড়েছি আমরা। এবং এর উপরে পেজেন থাকে কি? আর কোলাজেন প্রোটিনটা বাড়িয়ে দিই এইদিকে। এবং এর উপরে পেজেন থাকে দের এন্ডোথিলিয়াম। এন্ডোথিলিয়াম বুঝা গেল? তাহলে ব্লাড ভেসেল সেম ওই সাইডেও। তো এন্ডোথিলিয়াম, কোলাজেন, তারপরে এই আমাদের স্মুথ মাসেল, যেখানে তার উপরে স্কিন আমরা থাকে। তো যখন ব্লাড র্যাপচার হবে, ব্লাড ভেসেল যে ইনজুরির জন্য বললাম র্যাপচার হয়, তখন প্রথমে তাহলে এন্ডোথিলিয়াম র্যাপচার হচ্ছে। এন্ডোথিলিয়াম র্যাপচার হওয়া মানেই ব্লাড এখানে ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাডের কন্ট্যাক্টে তাহলে কী আছে? ব্লাডের সাথে কন্ট্যাক্টে কে আছে? কেবলমাত্র এন্ডোথিলিয়াম লেয়ারটায় ব্লাডের সাথে কিন্তু কন্ট্যাক্টে আছে, কারণ সবার উপরে তো এটা দেখতে পাচ্ছি। কেবলমাত্র তাহলে এন্ডোথিলিয়াম লেয়ারটায় ব্লাডের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে। যখনই এই জায়গায় কোনো র্যাপচার হবে, ধরো র্যাপচার হয়েছে, ধরো এন্ডোথিলিয়াম লেয়ার র্যাপচার হচ্ছে, এন্ডোথিলিয়াম নিচে কী প্রেজেন্ট আছে? কোলাজেন প্রেজেন্ট আছে, কোলাজেন, এবং কোলাজেনের নিচে স্মুথ মাসেল। এটা এন্ডোথিলিয়াম, এটা কোলাজেন, এটা কি? স্মুথ মাসেল। তো যখনই র্যাপচার হয়েছে কী হচ্ছে? ব্লাড এখান থেকে বাইরে বেরাচ্ছে। তো এতক্ষণ যখন র্যাপচার হয় না, ব্লাড কেবলমাত্র কার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে ছিল? এন্ডোথিলিয়াম লেয়ারের সাথে, তাই তো? কিন্তু যখনই র্যাপচার হচ্ছে, ব্লাড কার কন্ট্যাক্টে দিয়ে আসছে? যেমন এন্ডোথিলিয়াম লেয়ারের কন্ট্যাক্টে আসে, তার সাথে সাথে কোলাজেনের কন্ট্যাক্টেও আসছে, কারণ কোলাজেন এখান দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, বুঝা গেল? আলটিমেটলি স্মুথ মাসেলের সাথেও কন্ট্যাক্ট আসছে এবং বাইরে বেরাচ্ছে। কারণ এই পথে যখন সে বাইরে বেরাচ্ছে, ব্লাড তাহলে কন্ট্যাক্টে আসছে কোলাজেনের।
তাহলে কি বুঝতে পারলাম, যখনই ইনজুরি হয়, যখন ইনজুরি হয় তখন কি হয়, ব্লাড কার কন্ট্যাক্টে আসছে, কোলাজেনের কন্ট্যাক্টে আসছে। এরপর ব্লাডের মধ্যে কে কে প্রেজেন্ট থাকে, ফার্স্ট লেকচার মনে করো, ব্লাডের মধ্যে থাকে প্লাজমা, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। তাহলে ব্লাডের মধ্যে যে প্লেটলেট আছে সেও কোলাজেনের কন্ট্যাক্ট আছে, ব্লাড কন্ট্যাক্ট আসছে কোলাজেন টিস্যুর মধ্যে। ব্লাডের মধ্যে যা যা জিনিস আছে সবাই তো ওই জায়গাতেই তো পাস করছে, তার মানে সবাই তো টাচ করে করেই যাবে কোলাজেনকে, তাই তো, সবাই কোলাজেনকে টাচ করে করেই যাবে। তো যখন এনি ইনজুরি অকার দেন প্লেটলেট কাম ইন কন্ট্যাক্ট উইথ টিস্যু, এই যে কোলাজেনাস টিস্যু, এন্ডোথেলিয়াম টিস্যু, তারপরে স্মুথ মাসেল, এই যে টিস্যু এদের কন্ট্যাক্টে আসে। তো টিস্যু প্রোটিন কোলাজেন, নাম বললাম কোলাজেন, বাইন্ডস উইথ গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর হুইচ প্রেজেন্ট অন দ্য সারফেস অফ প্লেটলেট। তো কি বলতে চাইছে, আচ্ছা ধরো এখানে রাখছি, যখন ব্লাড বাইরে ফ্লো হয়ে বেরাচ্ছে তখন এখানে যে কোলাজেন টিস্যু, এটা কোলাজেন টিস্যু বুঝা গেল তো, বাইরে বেরিয়ে যাচ্ছে আলটিমেটলি ব্লাড। তো ব্লাড যখন এই ইনজুরি দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে তখন কোলাজেনের কন্ট্যাক্ট আসে, আর ব্লাডের মধ্যে কে প্রেজেন্ট আছে, ব্লাডের মধ্যে প্রেজেন্ট আছে প্লেটলেট, সেই প্লেটলেটও কোলাজেনের কন্ট্যাক্টে আসছে। তো কি হচ্ছে, কোলাজেনের সাথে প্লেটলেটের বাইন্ডিং হচ্ছে, কোলাজেনের সাথে প্লেটলেটের বাইন্ডিং হচ্ছে। তাহলে প্লেটলেট যখন বাইরে বেরাচ্ছে তার সাথে কার বাইন্ডিং হচ্ছে, কোলাজেনের বাইন্ডিং হচ্ছে। কীভাবে বাইন্ডিং হচ্ছে, গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, এই গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর কোথায় প্রেজেন্ট থাকে, এই গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর প্রেজেন্ট থাকে প্লেটলেটের উপর, প্রেজেন্ট থাকে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, সেই রিসেপ্টরের সাথে কোলাজেনের বাইন্ডিং হয়। ধরো এটা একটা প্লেটলেট, ইরেগুলার শেপ, এখানে প্রেজেন্ট আছে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে যে বাইন্ড হয়ে যাচ্ছে আমাদের কোলাজেন এটা বাইন্ড হয়ে গেল। তো রিসেপ্টরের সাথে যাই কোলাজেনের প্রোটিন বাইন্ড হয়ে গেলো, স্টিক হয়ে ওই প্লেটলেটটা এই জায়গায় আটকে রয়ে গেল। একটা প্লেটলেট এসে তাহলে মানে এখানে আটকে রয়ে গেল, একটা কেন সবাই আস্তে আস্তে আটকাবে। তো যে প্রথমে আসলো সে কোলাজেনের সাথে স্টিক হয়ে রয়ে গেল, কারণ প্লেটলেটের মধ্যে প্রেজেন্ট আছে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, সেই গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর কোলাজেনের সাথে বাইন্ড হয়ে গেল। এইভাবে যত প্লেট আসতে থাকবে এই ড্যামেজ জায়গা দিয়ে, তারা প্রত্যেকে যেহেতু কোলাজেনকে পাস করে যাচ্ছে, তো কোলাজেনের কন্ট্যাক্টে আসলেই তারা বাইন্ড হয়ে যাচ্ছে। তো এর পর একটা বাইন্ড হলো আস্তে আস্তে ওই জায়গায় পরপর প্লেটলেটটা বাইন্ডিং হতে শুরু করবে, বুঝা গেল। টিস্যু প্রোটিন কোলাজেন বাইন্ডস উইথ গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর হুইচ প্রেজেন্ট অন দ্য সারফেস অফ প্লেটলেট, বুঝা গেল। প্লেটলেটের সারফেসে যে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর প্রেজেন্ট আছে, সেই রিসেপ্টরের সাথে কার বাইন্ডিং হচ্ছে, কোলাজেনের বাইন্ড হচ্ছে। ভ্যান উইলবার্ট ফ্যাক্টর স্টিমুলেট or provide more strain to this binding. Now this help activate the platelet. কি বলছে, বাইন্ড তো হয়ে গেল একটা প্লেটলেট কোলাজেনাস টিস্যুর সাথে, গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, প্লেটলেটের সারফেসে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর প্রেজেন্ট আছে, প্লেটলেটটা যায় কোলাজেনের কন্ট্যাক্টে আসলো, কোলাজেনের সাথে বাইন্ড হয়ে গেল। আমরা এটাই পড়েছি রিসেপ্টর থিওরি, রিসেপ্টর বাইন্ড হয়ে গেল। তো এই যে এই বাইন্ডটাকে আরও স্ট্রং করছে, বাইন্ড হয়ে গেছে কিন্তু বাইন্ডটাকে আরও স্ট্রং, আরও স্ট্রেংথ প্রোভাইড করছে বাইন্ডটাকে আরও স্ট্রেংথ প্রোভাইড করছে কে, একটা ফ্যাক্টরটার নাম কি, ভ্যান উইলবার্ট ফ্যাক্টর, VWF, এই যে লেখা আছে ভ্যান উইলবার্ট ফ্যাক্টর। তাহলে ভ্যান উইলবার্ট ফ্যাক্টর কী করছে, প্লেটলেট কোলাজেনের সাথে বাইন্ড করছে, সেই বাইন্ডটাকে আরও এক্সেসিভ স্টিমুলেট করে আরও স্ট্রেংথ প্রোভাইড করছে, যাতে বাইন্ডটা আরও শক্তিশালী বাইন্ড হয়ে থাকে, গট ইট, আরও শক্তিশালী যাতে বাইন্ড হয় তার জন্যে ভ্যান উইলবার্ট ফ্যাক্টর কাজ করছে। তো যখনই এই প্লেটলেট কোলাজেনের সাথে শক্তিশালী বাইন্ডিং হয়ে অ্যাটাচ হয়ে যাবে, তো এই প্লেটলেটটা তখন অ্যাটাচ হয়ে যেমন রয়ে গেল, তার সাথে সাথে প্লেটলেটটা অ্যাক্টিভেটও হলো। এবং প্লেটলেট অ্যাক্টিভেট হলে কি হয়, প্লেটলেট যদি অ্যাক্টিভেশন হয়
কিছু কিছু জিনিস হয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি কি পড়লাম? প্লেটলেট এর সারফেসে রিসেপ্টর প্রেজেন্ট আছে, এটা প্লেটলেট এর সারফেসে রিসেপ্টর প্রেজেন্ট আছে। কি রিসেপ্টর? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন 2b3 রিসেপ্টর বলা হয়। যদি আরও ডিটেলসে পড়ো ফার্মাকোলজিতে, আরও ডিটেলস যদি আমরা জানতে পারি, কারণ সেখানে ড্রাগ ইউজ করা হয়, তো তখন আমাদের কাজে লাগবে। তো রিসেপ্টরটা বলে দিচ্ছে যে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর। রিসেপ্টরটার নাম যদি অ্যাকচুয়ালি কি, গ্লাইকোপ্রোটিন, জিপি মানে গ্লাইকোপ্রোটিন 2b3। এই গ্লাইকোপ্রোটিন 2b3 রিসেপ্টর কার সাথে বাইন্ড হচ্ছে? কোলাজেনের সাথে বাইন্ড হচ্ছে, বুঝা গেল? এবং এই বাইন্ডটাকে আরও কে স্ট্রং করছে? ভ্যান উইলবার্ট ফ্যাক্টর স্ট্রং করছে, বুঝা গেল? তো এই প্লেটলেটের সারফেসে প্রেজেন্ট আছে GP2B3, এরকম আরও অনেক রিসেপ্টর প্রেজেন্ট আছে, আরও অনেক, শুধু একটা নয়, GP2B3 অনেক রিসেপ্টর প্রেজেন্ট আছে। আর এই বাইন্ডটাকে কে মোর স্ট্রেংথ প্রোভাইড করছে? ভ্যান উইলবার্ট ফ্যাক্টর। ক্লিয়ার? তো আলটিমেটলি যখনই একটা প্লেটলেট এসে বাইন্ড হলো, একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, সঙ্গে সঙ্গে অনেক হচ্ছে, কারণ একটা প্লেটলেটে যাচ্ছে না। ব্লাডে কত প্লেটলেট আছে বললাম? কত? কয়েক লাখ প্লেটলেট প্রেজেন্ট আছে ব্লাডে, সবাই যাচ্ছে, তো বাইন্ড হচ্ছে। যখনই বাইন্ড হবে তো সেই সময়েই প্লেটলেটটা অ্যাক্টিভেট হবে। প্লেটলেট অ্যাক্টিভেট হওয়া মানে কি? প্লেটলেট অ্যাক্টিভেট হওয়া মানে কি হয়? প্লেটলেট থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়। দেখা যাক কী কী কেমিক্যাল রিলিজ হয় আফটার প্লেটলেট অ্যাক্টিভেশান। যদি একটা প্লেটলেট অ্যাক্টিভেট হয়, সে কী করে? রিলিজ করে 5-HT। 5-HT মানে কি? সেরোটোনিন। সেরোটোনিনকে রিলিজ করে। তো যেই প্লেটলেটটা অ্যাক্টিভেট হবে, প্লেটলেট তাহলে কখন অ্যাক্টিভেট হবে? তখনই অ্যাক্টিভেট হবে যখন সেই প্লেটলেটটা কোলাজেন প্রোটিনের সাথে বাইন্ড হবে, এবং সেই বাইন্ডটা আরও স্ট্রেংথ প্রোভাইড করে ভ্যান উইলবার্ট ফ্যাক্টর। যখনই বাইন্ড হবে তখনই প্লেটলেটটা অ্যাক্টিভেট হবে। প্লেটলেট যখন নর্মাল ব্লাড কোনো ড্যামেজ হয় না, সেখানেও তো প্লেটলেট প্রেজেন্ট আছে, সেই প্লেটলেট কিন্তু অ্যাক্টিভেট নেই। সেখানে অ্যাক্টিভেট নেই। যদি সেখানে প্লেটলেট অ্যাক্টিভেট হতো তাহলে কী হতো? এই যে ব্লাড লিকুইড ভিতরে ক্লট ফর্মেশন করতো, যেটা ব্লকেজ তৈরি করতে পারে, তখন কিন্তু প্লেটলেট অ্যাক্টিভেট নেই। প্লেটলেট কখন অ্যাক্টিভেট হয়? এই যে এন্ডোথিলিয়াম লেয়ার, এর নিচে কোলাজেন লেয়ার, তার নিচে স্মুথ মাসেল, কোলাজেন লেয়ার, তারপরে স্মুথ মাসেল। তো যখন র্যাপচার হবে এই প্লেটলেট কোলাজেনের কন্ট্যাক্টে আসবে, তখনই কেবলমাত্র অ্যাক্টিভেট হবে। আগের থেকে যদি ব্লাডের মধ্যে অ্যাক্টিভেট হয়ে থাকে, কী হবে? ব্লাডে তো ক্লটিং ফর্মেশন করবে, যেটা কি নেসেসারি, দরকার। ব্লাডে ক্লটিং ফর্মেশন হলে কী হবে? ড্যামেজ কজ করবে, টিস্যু বিভিন্ন আর্টারিতে ব্লাড আটকে রয়ে যাবে, র্যাপচার হতে শুরু করবে, বিভিন্ন ব্লকেজ তৈরি হবে, কত ডিজিজ আছে, হার্ট রিলেটেড প্রবলেম আসবে, প্রেশার ইনক্রিজ করবে, তখন সেটা হবে না। আর ইম্পর্ট্যান্ট একটা কী পয়েন্ট জানো? আমরা পড়েছিলাম, মনে করার চেষ্টা করি, ব্লাডে হেপারিন প্রেজেন্ট থাকে। হেপারিন কি? অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিন কিন্তু সে অ্যাক্টিভেট অবস্থাতেই থাকে, কারণ সে ব্লাডকে কোয়াগুলেন্ট হতে দেয় না, ভিতরে ক্লট করতে দেয় না। তাহলে সেই হেপারিন কখন ইনঅ্যাক্টিভেট হয়? যখন টিস্যু র্যাপচার হয়। বাইরে থেকে টিস্যু র্যাপচার মানে কি? অক্সিজেন টাচে যখন আসবে, অক্সিডাইজ হয়ে যাবে হেপারিন, তখনই হেপারিন ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। হেপারিন যাই না ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, হেপারিন কাজ করতে পারবে না। হেপারিন কী কাজ করছে? ব্লাডকে ক্লটিং হতে দিচ্ছে না। কিন্তু যখন র্যাপচার হয়ে যায় তখন কী দরকার? তখন তো ক্লটিং হওয়াটা নেসেসারি। তখন হেপারিন ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সে আর তার যে ফাংশন, তার কী ফাংশন? ক্লট করা। সে আর ক্লট না হতে দেওয়া, সে তখন আর ওই ফাংশনটা করতে পারবে না। গট ইট? তো কী পয়েন্ট আসলো, পয়েন্টে ফিরা যাক। আশা করি তোমরা বুঝতে পারছো। হোপ। নেক্সট, যখন একটা প্লেটলেট অ্যাক্টিভেট হবে, কখন অ্যাক্টিভেট হবে? কোলাজেনের সাথে বাইন্ড হলো, তাহলে সে কী রিলিজ করবে? 5-HT মানে সেরোটোনিন রিলিজ করবে। সেরোটোনিন কি? ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে। সেরোটোনিনের ফাংশানে কি? ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করা, ব্লাড ফ্লো ডিক্রিজ করা, ব্লাড লস কম হইয়া, যেটা প্রথমেই পড়লাম মেকানিজম, ভ্যাসো কনস্ট্রিকশান হওয়া। তাহলে ভ্যাসো কনস্ট্রিকশান তো ব্লাড এমনিতেই করছে, ব্লাড ভেসেল যখনই ড্যামেজ হচ্ছে, তার সাথে আফটার অ্যাক্টিভেশন প্লেটলেটও
সেরোটোনিন রিলিজ করছে, যেই সেরোটোনিনও ভ্যাসো কনস্ট্রিকশনে হেল্প করছে, যার কারণে কী হচ্ছে, ব্লাড ফ্লো ডিক্রিজ হচ্ছে। আর ব্লাড ফ্লো ডিক্রিজ হলে কী হবে, ব্লাড লস যে হচ্ছিল সেটা লস হতে পারবে না, ব্লাড লস ওটাও কমে যাবে। গট ইট। দেন কী হবে, অ্যাডেরিন প্রোটিন রিলিজ। এই অ্যাক্টিভেশনে প্লেলেট থেকে অ্যাডেরিন প্রোটিন নাম শুনেই বুঝতে পারছি অ্যাডহেয়ার করে নেয়। অ্যাডহেয়ার করে মানে এর পার্শ্ববর্তী যত প্লেলেট আছে তাদেরকে টেনে টেনে নিয়ে আসবে, তাদেরকে একসাথে এক জায়গায় মার্চ করে দেবে, যেটাকে কী বলা হয়, বললাম আমরা প্লেলেটের প্লাগ তৈরি করা, তাই তো, স্টিকি হয়ে যায়। তো সেটাকে আরও আরও ফাস্ট করার জন্য, এমনি তো প্লেলেটের মধ্যে তো সেই ফাংশন আছে, সে নিজে থেকে তার সারাউন্ডিং প্লেলেটকে অ্যাটাচ করবে, স্টিক করবে, কিন্তু যখনই অ্যাক্টিভেট হয়ে যায় তখন সে অ্যাডেরিন প্রোটিন রিলিজ করে, মানে সেই যে তার ফাংশন, সেই ফাংশনটা আরও ফাস্ট হতে শুরু করে, কারণ অ্যাডেরিন প্রোটিন রিলিজ করছে, যে কী করছে, স্টিক উইথ সারাউন্ডিং প্লেটলেট ফর্ম প্লেটলেট প্লাগ, প্লেটলেট এগ্রিগেশনে হেল্প করছে। বুঝা গেল। আর কি হচ্ছে আফটার অ্যাক্টিভেশনে প্লেটলেট, সেখান থেকে রিলিজ হচ্ছে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, থ্রম্বক্সিন A2 TXA2 এবং তার সাথে প্লেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। বুঝা গেল, প্লেট এগ্রিগেশন ফ্যাক্টর, অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, তার সাথে আরও ফ্যাক্টর রিলিজ হয়, যেমন প্লেটলেট গ্রোথ ডেরিভেটিভ ফ্যাক্টর। বুঝা গেল, প্লেটলেট গ্রোথ ডেরিভেটিভ ফ্যাক্টর। তাহলে আর কী কী রিলিজ করছে, অ্যাডেনোসিন ডাইফসফেট রিলিজ করছে, আর রিলিজ করছে থ্রম্বক্সিন A2 রিলিজ করছে, প্লেটলেট অ্যাক্টিভেশন ফ্যাক্টরও রিলিজ করছে। এদের কাজ কি, এদের কাজ অ্যাট্রাক্ট অল সারাউন্ডিং প্লেট, আরও যে সারাউন্ডিং প্লেট আছে তাদেরকে অ্যাট্রাক্ট করা, তার সাথে হোয়াইট ব্লাড সেল তাকেও অ্যাট্রাক্ট করা। কারণ কি, এই জায়গায় র্যাপচার হয়েছে, র্যাপচার হলে সারাউন্ডিংয়ে আসে, ওখানে বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রোথ করতে পারে, বিভিন্ন ইনফেকশন হতে পারে। তো ডব্লিউবিসির কাজ কি, ডব্লিউবিসি আমাদের সোলজার ডিফেন্স মেকানিজম প্রোভাইড করে, বডিকে রক্ষা করে, ইমিউন সিস্টেম হিসেবে রোল প্লে করে। তো যাতে ওই জায়গায় কোনো ইনফেকশান গ্রো না করে যায়, কোনো ব্যাকটেরিয়া যাতে এন্ট্রি না করে যায়, তাদেরকে কিল করার জন্য হোয়াইট ব্লাড সেলও ফাংশান করতে শুরু করে। নর্মালি করে, কিন্তু এরা আরও ফাস্ট করে দেয়। তার সাথে কী হয়, ইনক্রিজ করে ক্যালসিয়াম লেভেল অন প্লেটলেট। আচ্ছা, এটা অ্যাক্ট জিপিসিআর, জি প্রোটিন মানে জিপিসিআর বলল না, জি প্রোটিন কাপেল রিসেপ্টার, ফর্মেশন অফ ফাইব্রিন ক্লট, দিস ট্র্যাপড আরবিসি সিল্ড দ্য ড্যামেজ ব্লাড ভেসেল। তো এটা একটু ফার্মাকোলজির পোর্শন চলে এসেছে। তো কী হয়, প্লেটলেট, এটা অ্যাক্টিভেটিং প্লেটলেট। তো এর সারফেসে কী প্রেজেন্ট আছে, গ্লাইকোপ্রোটিন 2B3A, এইমাত্র দেখলাম 2B3A রিসেপ্টর প্রেজেন্ট আছে, যেখানে কোলাজেনের সাথে অ্যাটাচ হয়। এর সাথে সাথে এই সারফেসে আরও অনেক রিসেপ্টর প্রেজেন্ট আছে, যেমন তার মধ্যে অন্যতম রিসেপ্টর হচ্ছে P2Y12 রিসেপ্টর, P2Y12 রিসেপ্টর। বোঝা গেল। তার সাথে এখানে আমাদের কি হয়, এই GP2B3A রিসেপ্টরে কী হতে শুরু করে, কোলাজেনের সাথে যেমন বাইন্ড হয়, তেমন কি বললাম, এই রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয় তখন এখানে পার্শ্ববর্তী যে প্লেট আছে তারা এসেও এখানে বাইন্ড করে, এবং সেই বাইন্ডটাকে যেমন এখানে ভ্যান উইলবার্ড ফ্যাক্টর কোলাজেনের সাথে বাইন্ডকে স্ট্রং করছে। কে স্ট্রং করছে, ভ্যান উইলবার্ড ফ্যাক্টর কোলাজেনের সাথে বাইন্ডকে স্ট্রং করছে। সেরকম প্রথমবিন, নাম শুনেছি প্রথমবিন, 2 নম্বর ক্লটিং ফ্যাক্টর, একটু পরে আমরা দেখতে পাবো। সে কী করে, এই GP2B3A রিসেপ্টরের সাথে যে পার্শ্ববর্তী কোনো প্লেট যদি এসে স্টিক করতে শুরু করে, সে তাদের মধ্যে বন্ডটাকে আরও স্ট্রং করে দেয়। কে স্ট্রং করে, প্রথমবিন। বুঝা গেল, প্রথমবিন যাতে কেন স্ট্রং করছে, যাতে বন্ড ভালো হয়, এগ্রিগেট ভালো হয়, ব্লাড লস তাহলে কম হবে। আর এই যে P2Y12 রিসেপ্টর দেখতে পাচ্ছি, এই রিসেপ্টরে কে বাইন্ড হয়, এই রিসেপ্টরে এসে বাইন্ড হয় ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। কোথা থেকে রিলিজ হলো, অ্যাক্টিভেটিং প্লেটলেট থেকে। যখনই এসে বাইন্ড হবে, এই প্লেটলেটটা ওরা অ্যাক্টিভেট হবে, এই প্লেট থেকেও তখন সেম ADP রিলিজ হবে। আবার একটা প্লেট অ্যাক্টিভেট হলো, সে তার পার্শ্ববর্তী প্লেটকে অ্যাক্টিভেট করবে,
সে আবার তার পার্শ্ববর্তী প্লেটকে অ্যাক্টিভেট করবে। এইভাবে অনেক সংখ্যক প্লেট অ্যাক্টিভেট হবে, এবং যারা প্লেট অ্যাক্টিভেট হওয়া মানে কি সব প্লেটের মধ্যেই সেম এই মেকানিজম ফলো করছে। তো এখান থেকেও ভেসিকেল থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট রিলিজ হবে, ক্যালসিয়াম রিলিজ হবে। ক্যালসিয়াম কোথায় স্টোর থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ক্যালসিয়াম স্টোর থেকে, আমরা পড়েছি সেলে। সেই ক্যালসিয়াম রিলিজ হবে। আর ক্যালসিয়ামের ফাংশন কি? ক্যালসিয়ামের ফাংশনও ভ্যাসো কনস্ট্রিকশন করা, সেও ভ্যাসো কনস্ট্রিকশন হেল্প করছে, মানে ব্লাড লস আরও কম করে দিচ্ছে। বুঝা গেল? তাহলে প্লেট অ্যাক্টিভেশন হলে কী কী হতে পারে, ক্লিয়ার? তাহলে একটা প্লেট যখন অ্যাক্টিভেট হয় সে কি করে, সে তার মধ্যে যে ভেসিকেলের মধ্যে স্টোর থাকা সেরোটোনিন, অ্যাডিয়ার প্রোটিন, অ্যাডেনোসিন ডাইফসফেট, থ্রম্বোক্সিন A2, প্লেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, নাম শুনে বুঝতে পারছি প্লেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, যারা আরও প্লেটকে অ্যাক্টিভেট করে। বুঝা গেল? তো এরা সব রিলিজ হয়, এরা আবার পার্শ্ববর্তী প্লেটকে অ্যাক্টিভেট করে, তারা আবার তাদের পার্শ্ববর্তী প্লেটকে অ্যাক্টিভেট করে। আর যে ফার্স্ট প্লেটলেট যেটা অ্যাক্টিভেট হচ্ছে সেটা কীভাবে অ্যাক্টিভেট হচ্ছে? সে যখন কোলাজেনের কন্ট্যাক্ট আসছে, কোলাজেনের সাথে এই যে GP2B গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরের প্রথম বাইন্ডিং হচ্ছে, সেই ফার্স্ট বাইন্ডিংয়ের সময়, মানে একটা প্লেটলেট যদি কোলাজেনের কন্ট্যাক্টে চলে আসে তাহলে সেই প্লেটলেটটা অ্যাক্টিভেট হয়ে গেল। আর একটা হেপারিন যদি কোলাজেনের কন্ট্যাক্টে চলে আসে তাহলে সে অক্সিডাইজ হয়ে যে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। বুঝা গেল? ইনঅ্যাক্টিভ হয়ে গেলে সে ফাংশন শো করবে না, আর প্লেটলেট অ্যাক্টিভেট হয়ে গেছে মানে সে তখন ফাংশন শো করবে। বুঝা গেল? এইভাবে প্লেটলেটের মধ্যে এগ্রিগেশন হয়, তারা পরপর একটা জায়গায় একসাথে জড়ো হয়ে শুরু করে, ব্লাড লস হতে দেয় না। বুঝা গেল? ব্লাড লস হতে দেয় না, ব্লাড আর এখান দিয়ে বাইরে বেরাতে পারবে না, যখন বেরাচ্ছে তারা আর বাইরে বেরাতে পারবে না। বুঝা গেল? তাহলে আফটার অ্যাক্টিভেশন প্লেটলেট কী হয়? তো এই দুটো তাহলে কোন স্টেপের মধ্যে পরে আমরা পড়লাম? প্রাইমারি হিমোস্ট্যাসিস। বুঝা গেল? প্রাইমারি হিমোস্ট্যাসিস তাহলে কি? প্রাইমারি হিমোস্ট্যাসিসে প্রথম হচ্ছে ফার্স্ট স্টেপে ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যায়। ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে গেলে ব্লাড ফ্লো ডিক্রিজ করবে, এবং তারপরে প্লেটলেটের প্লাগ তৈরি হয়, মানে প্লেটলেটরা এগ্রিগেট করে। প্লেটলেট কীভাবে এগ্রিগেট করে? প্রথম প্লেটলেট যদি কোলাজেনের কন্ট্যাক্টে আসে সেই প্লেটলেটটা অ্যাক্টিভেট হবে। কীভাবে অ্যাক্টিভেট হবে? প্লেটলেটের সারফেসে প্রেজেন্ট থাকে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর, সেই গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর কোলাজেনের সাথে বাইন্ড হয়ে গেলেই প্লেটলেটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং যে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরের সাথে যেটা সারফেসে প্রেজেন্ট আছে প্লেটলেটের, সে যেমন কোলাজেনের সাথে বাইন্ড হচ্ছে, সেই বাইন্ডিংটাকে আরও কে স্ট্রং করছে? ভ্যান উইলবার্ট ফ্যাক্টর, সে ওই বাইন্ডিংটাকে আরও স্ট্রং করছে। তো যখনই বাইন্ডিং স্ট্রং হচ্ছে একটা প্লেটলেট অ্যাক্টিভেট হচ্ছে, প্লেটলেট অ্যাক্টিভেট হলে কী হচ্ছে? সেই প্লেট থেকে সেরোটোনিন রিলিজ হচ্ছে, সেরোটোনিনও ভ্যাসো কনস্ট্রিকশন করছে, তার সাথে অ্যাডিয়ার প্রোটিন রিলিজ হচ্ছে যে পার্শ্ববর্তী প্লেটকে আরও এগ্রিগেট করছে, তার সাথে কী রিলিজ হচ্ছে? অ্যাডিনোসিন রিলিজ হচ্ছে, আর কি রিলিজ হচ্ছে? থ্রম্বোক্সিন A2 রিলিজ হচ্ছে, আর কি রিলিজ হচ্ছে? প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর রিলিজ হচ্ছে। অ্যাডিনোসিন ডাইফসফেট কী হচ্ছে? পরবর্তী যে প্লেটলেট প্রেজেন্ট আছে তার সেই প্লেটের সারফেসও সেম রিসেপ্টর প্রেজেন্ট থাকবে, সেখানে যে বাইন্ড হচ্ছে সেইভাবে তাদেরকেও অ্যাক্টিভেট করছে। এইভাবে সমস্ত প্লেটলেট যেখানে টিস্যু র্যাপচার হয়েছে, যেখানে ইনজুরি হয়েছে, যেখানে ব্লাড ভেসেল ড্যামেজ হয়েছে, সেখানকার সারাউন্ডিং যত প্লেটলেট আছে সবাইকে একসাথে এগ্রিগেট করে দিয়ে একটা প্লাগ ফর্মেশন করছে, যাতে ব্লাড আর লস না হয়, বডি ব্লাড লস দিচ্ছে না। তার সাথে কি হচ্ছে? ওই জায়গাতে WBC বেশি করে আসছে, কারণ যাতে ইনফেকশন যাতে না হয়ে যায়, কারণ WBCর মধ্যে কি আছে? ইমিউনিটি পাওয়ার আছে, যেখানে T লিম্ফোসাইট, B লিম্ফোসাইট যারা আছে, যারা ম্যাক্রোফেজ তৈরি করে, ফ্যাগোসাইটোসিস করে দেয়, নিউট্রোফিল প্রেজেন্ট আছে, মনোসাইট প্রেজেন্ট আছে। বুঝে গেল? তো এই ছিল আমাদের প্রাইমারি হিমোস্ট্যাসিস প্রসেস। আই হোপ তোমাদের সম্পূর্ণ বুঝতে পেরেছ সম্পূর্ণ লেকচার। আর আমরা এই রিলেটেড ড্রাগ কোলজিতে পড়ব, সেখানে আরও রিসেপ্টর সম্পর্কে ডিসকাস করব। বুঝা গেল? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। জয় হিন্দ।